হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 6টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু বিছনা থেকেই ব্লগটা শুরু করলাম। আমি প্রত্যেকদিন যেটা করি, এটা আমার বলে না, প্রত্যেকের কিন্তু করা ভীষণ ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছনায় বসে নিজের দুটো হাত এক জায়গায় করে, মানে কেড়ে আঙুল দুটো সমান করবে, দেখবে প্রত্যেকটা আঙুলই কিন্তু তোমার সমান হয়ে গেছে। তারপরে হাতের করের দিকে তাকিয়ে যেই মন্ত্রটা তোমাকে বলতে হবে, হাতের তালুর দিকে তাকিয়ে যেই মন্ত্রটা আমি বলবো, সেই মন্ত্রটা হচ্ছে করঙ্গে বসত লক্ষ্মী, কর মধ্য সরস্বতী, কর মূল্যে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনং। মানে প্রত্যেক দিন যদি তোমরা বাসি বিছনায় বসে হাতের তালুর দিকে তাকিয়ে আর দর্শন করে যদি এই মন্ত্রগুলো বলতে পারো, তাহলে দেখবে নিজেরা অনেকটাই ভালো থাকছো, অনেকটাই সুস্থ থাকবে। আর পুরো দিনটাই যেন তুমি অ্যাক্টিভ থাকবে, আর পুরো নিজেকেই যেন অনেকটা পজিটিভ রাখতে পারবে। মন্ত্রটা বলা হয়ে গেলে হাতের তালু দুটো একসাথে করে কিন্তু ভালো করে ঘষবে। দেখবে ভেতর থেকে না একটা গরম তাপ বেরোচ্ছে। ওই গরম তাপটা কিন্তু নিজের গায়ে, তারপর চোখে মুখে, যেখানে যেখানে তোমার মনে হবে সেখানে সেখানে তুমি হাতটা দিয়ে বুলিয়ে নেবে। দেখবে তুমি অনেকটাই সুস্থ থাকবে, অনেকটাই ভালো থাকবে। তারপরে কিন্তু আমি মাটিতে পা না দিয়ে বসমাথাকে কিন্তু প্রণাম করে তারপরে নিচে পা রাখলাম। কিন্তু সকালে প্রত্যেক দিন এই নিয়মগুলো ফলো করো, দেখবে অনেকটাই নিজেকে ভালো রাখতে পারবে, অনেকটাই নিজেকে পজিটিভ রাখতে পারবে। সংসারের কাজের সাথে সাথে কিন্তু নিজেকে পজিটিভ রাখাটাও কিন্তু ভীষণভাবে জরুরি। আমি যদি ভালো না থাকি, তাহলে সংসারকে কখনো আমি কিন্তু ভালো রাখতে পারবো না। ওই জন্য কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলো শুরু করো। প্রত্যেক দিন সকালে একটা রুটিন করে নাও যে এইভাবে আমরা চলবো, এইভাবে করব। দেখবে নিজে অনেকটাই ভালো থাকা যাবে। নাইলে ওপরে গিয়ে না জবাবদিহি করতে হবে যে আমরা মানুষ জন্ম নিয়ে কি কর্ম করলাম। কর্ম কিন্তু বলে না, এক বোন আমাকে বলেছে, এক দিদিভাই বলেছে, জন্ম যেরকমই হোক না কেন, কর্মটা কিন্তু আমাদের ঠিকঠাক করে করতে লাগে। কর্ম না করলে না কোনো কিছু ভালো পাওয়া যায় না। যেন আস্তে আস্তে আমাদের বয়স বাড়ছে, আস্তে আস্তে আমাদের সব কিছুই কিন্তু বাড়ছে। ওই জন্য আমাদের কিন্তু এগুলো কিন্তু সবসময়ের জন্য ফলো রাখতে হবে, ভালো থাকার আর ভালো রাখার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতটা কাজ কিন্তু আমি সকালে এগিয়ে নিয়েছি। ঘরটা ভালো করে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা একটু মুছে নিলাম। ভোরবেলা কিন্তু ঝাড় দেওয়া আর দুয়ার কিন্তু মোছা আমার ভোরবেলাই হয়ে যায়। দেবনাথবাবু কিন্তু বেশিরভাগ দিন করে যায় একটা কাজ, হয়তো ঘর ঝাড় দিয়ে গেল, আমি কিন্তু বেলাতে আবার ঘরটা মুছে নিলাম। কেন বলতো, সকালবেলা আমি যদি না পারি, দেবনাথবাবু কিন্তু দুয়ারটা মুছে দুয়ারে জল ছিটে দিয়ে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোয়। এই বৃহস্পতিবার ঘরের সমস্ত কাজ সেরে, জামা ছেড়ে দেখো চলে এসেছি ছাদে। এই দেখো এই টগর গাছটা কতটা বড় হয়েছে, ছোট্ট ডাল লাগানো হয়েছিল, কতটা মানে পাতা ছেড়েছে দেখো। এটা একটু বড় পাত্রে দেবো, টগর গাছ তো একটু বড় হয়, তো একটু বড় জায়গায় দিলে না গাছটা বেশ খুলে মেলে ভালো করে হতে পারবে। ওই জন্য একটা বড় পালকি নিয়ে নিয়েছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হাত দিয়ে একটু করে না দিলে, ভেঙে না দিলে। আর তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করেছিলে যে আমাদের বাড়িতে প্রচুর ফুল হয়, তোমার বাড়ি ফুল হয় না, পাশে থাকলে দিয়ে আসতাম। এই দেখো টগর গাছ বলেছিলাম না, গাছে আমিও লাগিয়েছি, কিন্তু হতে তো সময় লাগবে, তাই না? আগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো তো নষ্ট হয়ে গেছে। চলো এই গাছটা এখান থেকে মাটি খালি করে নিয়েছি। এবার এটা বসিয়ে বর্ষার জল ফেলে সবটাই সুন্দর হয়, কিন্তু লাগানোর মতন একটা বড় জায়গায় হয়ে গেল গাছটা। গাছটা একটু খুলে মেলে ভালো করে হতে পারে। বালতির মধ্যে যে টগর গাছটা লাগিয়েছি না, ওটা দেখো জলের একটা ড্রাম আছে, ওর ওপরে আমি সব রকম গাছ যতটুকু পারি ওর ওপরে রাখার চেষ্টা করি। নিচে গাছ রাখলে না অনেক রকম কথা হয়, তো দেবনাথবাবুর কাছে বলে, দেবনাথবাবু ওই জন্য আমাকে না কোনো গাছ ছাদে লাগাতেই দেয় না। কিন্তু ওই যে আমার না ভীষণ ইচ্ছা করে যেন একটু ফুল গাছ লাগাই। গাছ থেকে ফুল তুলে পুজো দিতে কার না ভালো লাগে বলো তো? একটু অসুবিধা আছে, সেই জন্য লাগাই। ড্রামটার ওপরে কিন্তু সব গাছগুলো আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদা গাছ,
এটা তো টগর ফুল, এই একটা জবা ফুলের ডাল ছেড়েছে। শিউলি ফুলের গাছগুলো দেখো না, জল জমে মনে হয় গাছগুলো পাতাগুলো মানে নষ্ট হয়ে গেছে, আবার কিন্তু পাতা বেরোচ্ছে। জবা ফুলের ডাল কিন্তু মানে পুঁতেছিলাম, ডাল থেকে পাতা ছেড়ে দিয়েছে। চলো বৃষ্টি পড়ছে। গাছ লাগাতে লাগাতে অনেকটাই কিন্তু বেলা করে ফেলেছি। দেখো দরজা থেকে ঢুকেই কিন্তু আগে ঘড়ির দিকে তাকালাম, 8টা বেজে গেছে জানো তো। এখন স্নান করে আজকে বৃহস্পতিবার পুজো, অনেকটাই সময় লাগবে ওখানে ঠাকুর ঘরে। আর বেশি কথা বলবো না, পরে গিয়ে কথা বলবো। ছাদ থেকে এসে স্নান টান করে একদম রেডি হয়ে কিন্তু চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে। বুধবার দিনকে তো বেশিরভাগ ঠাকুরের বাসন মেজে রাখা হয়, তাও তো 2-1টা বাসন থেকেই যায়, যেটা মা লক্ষ্মীর ঘট, তারপর জল শঙ্খ, কিছু কিছু বাসন থেকে যায় জানো তো। ওগুলো আমি বৃহস্পতিবার দিনকেই মাজি। মানে মা লক্ষ্মীর ঘট বৃহস্পতিবারে তুলে মেজে ঘষে পরিষ্কার করে আবার বৃহস্পতিবার দিনকেই মা লক্ষ্মীর ঘর স্থাপন করি। তোমরা বুধবার দিনকে ঘট তুলে দাও না, বৃহস্পতিবার দিন ঘট তুলে আবার নতুন করে ঘট বসাও? সেটা কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমি কিন্তু বৃহস্পতিবার দিনকেই ঘট তুলে আবার নতুন করে ঘর স্থাপন করি। তা মা লক্ষ্মীকে স্নান করাবো বলে আসন থেকে একটু নিচে নামিয়ে রাখলাম, আর মা যেখানে বসে থাকে সেই জায়গাটা ভালো করে মুছে, যে আসনটা পাতা ছিল সেটা তুলে দিয়ে পরিষ্কার করে একটা আসন পেতে দেবো। ওই জায়গাটা আগে মুছে পরিষ্কার করে নিলাম। আর কিন্তু সব ঠাকুরকে আমি মানে যেদিন যেই ঠাকুরের বার সেই দিনকে সেই ঠাকুরকে তুলে ওই জায়গাটা পরিষ্কার করে নিই। বুধবার দিনকে গণেশ ঠাকুরকে তুলে দিই। আর ভোলেনাথকে তো ওর মা ভোলেনাথ এক জায়গায় থাকে, সেই জায়গাটা কিন্তু মানে সোমবার দিনকে চেঞ্জ করেছি বলে আজকে আর করলাম না। তা দেখো এবার মা লক্ষ্মীকে স্নান অভিষেক করে দিলাম। তোমাদের সাথে আমি স্নানটা শেয়ার করলাম না, কেন অনেকের কিন্তু একটু আপত্তি আছে যে মা লক্ষ্মীর স্নান অভিষেক দেখাতে নেই, কিন্তু আমি অনেক জায়গায় কিন্তু দেখেছি জানো তো। তা তর্কে যাবো না, যে যেটা পছন্দ করে না সেটা না করাই ভালো। তোমরা যদি আমার মা লক্ষ্মীর স্নান অভিষেক দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি যেভাবে মা লক্ষ্মীকে স্নান অভিষেক করাই সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মা লক্ষ্মীর জন্য নিজের হাতে যে দুটো শাড়ি বানিয়েছিলাম, একটা পুরো প্লেন রেখেছি মানে কুচি দিয়ে পরানোর জন্য, আর একটা কিন্তু একটু কুচি দিয়ে মানে একটু ঘাগরার মতন করে বানিয়েছিলাম, সেটা পরানো হয়ে গেছে। এই শাড়িটা কিন্তু পরানো হয়নি, আজকে নতুন পরালাম। আবার কিছু পিস আনতে হবে মার জন্য বানানোর জন্য। অনলাইন থেকে মার জন্য বেনারসি ওড়না একটা নেওয়া হয়েছে, ওটা লক্ষ্মী পুজোর দিন পরাবো ভাবছি। তোমাদেরকে তার আগে দেখাবো, যদি ভালো লাগে তাহলে লক্ষ্মী পুজোর দিন পরাবো। তা দেখো মা লক্ষ্মীর ঘট স্থাপনের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো, তো এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তা দেখো ওই জন্য সব কিছু তো তোমরা তো জানোই, তা আমি ধান দুব্য দিয়ে, তা দেখো মাথায় কাপড় দিয়ে জোকার দিয়ে কিন্তু মার ঘরটা মার কাছে বসিয়ে দিলাম। এইবার কিন্তু আমি যেই পদ্ম ফুলটা নিয়েছি ওটা না মার হাতে দেওয়া যাবে না, কেন বলতো গাঁদা ফুলের মালাটা এতটাই মোটা তো মার হাতে ওখানে ধরবে না, ওই জন্য আমি ঘটের মধ্যেই বসিয়ে দিলাম। ঠাকুরের আসন যদি নিচে থাকতো না, নিচে আসন পেতে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার জানো, কিন্তু কোমরের সমস্যার জন্য আমি বেশিক্ষণ নিচে বসতেই পারি না। মাঝে মাঝে দেখো না আমি নিচে বসে পুজো করি, আবার মাঝে মাঝে দাঁড়িয়ে পুজো করতে হয় কোমরে ব্যথার জন্য। দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আর ঠাকুর সিংহাসনটা কেমন লাগছে সাজানোর পরে সেটাও কমেন্ট করে জানিও। আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অল্পের মধ্যে করলাম। বাবু আমারও পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবুও কিন্তু ঘুম থেকে উঠেছে। আমি কিন্তু ডাকি না জানো, তোমার পুজোর অসুবিধা হবে বলে। বারবার স্যাম ও বারবার কাছে আসবে খসবে, আর খুব বিরক্ত হয়ে যায় জানো তো পুজো দিতে দিতে। নিজের মতন নিজে একা একটু সময় করে পুজো দেবো, ভালো লাগবে। ওই সবে উঠেছে, উঠে স্যামকে একটু নিয়ে ছাদে গেছে। ব্লাউজটা পরে যা গরম লাগছে, সে কবে কিনেছি মনেই নেই। এখন ব্লাউজগুলো যের মধ্যে থাকে সেইটা ব্লাউজ বার করতে গিয়ে এইটা চোখে পড়লো। আমি বললাম তাহলে পরি, লালটা একটু ভালো লাগবে। কিন্তু ভীষণ গরম লাগছে, মানে যতক্ষণ না আমি খুলতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। তা চলো এগুলো সব চেঞ্জ করে নিয়ে তারপর পরে তোমাদের সাথে কথা। পুজো সেরে রান্নাঘরে আসতে অনেকটাই আজকে দেরি হয়ে গেল, 12টার সময়। এখন আবার দুপুরবেলা যে ঠাকুরকে ভোগ দিই সেটুকু দিয়ে একবারে ভাবলাম রান্নাঘরে চলে আসবো। বারবার না রান্নাঘরে আসলে বারবার কাপড় ছাড়া কাপড় চেঞ্জ করা খুব অসুবিধা হয়ে যায়। তারপর অনেক বেলা করে ছেলের আমি টিফিন করেছি, ওই জন্য ভালো একটু পরে রান্না করি। সব কিছু কেটে ধুয়ে ভাত ডাল সমস্ত সেদ্ধ করে তারপরে জামা কাপড় ছেড়ে দুপুরবেলা পুজো দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো চলো আজকে কিন্তু নিরামিষ রান্না করবো। কি কি রান্না করবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে একটু তেলটা দিয়ে নিই। একার সংসার হলে না খুব সমস্যা হয়ে যায়, তার 3 বেলা আবার পুজো দিতে হয় না। টাইমটা ঠিক মতন ধরার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে না টাইমটা ওভার হয়ে যায়।
12:30, 1টা, 1:30টাও বেজে যায় কোনো সময়, পারি না ঠিক মতো মেয়ে পড়তে, জানো তো। কিন্তু পনির আর টমেটো কেটে রেখেছি, আর এখানে কিন্তু এই যে মুগ ডাল সেদ্ধ দিয়েছি, মুগ ডাল একটু মুসুর ডাল মিশিয়ে কিন্তু আমি এখানে সেদ্ধ করে রেখেছি। হলুদ, এখানে আলু, পটল, আর এই যে সমস্ত মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এই পটল, আলু আর পনির দিয়ে কিন্তু একটু রসা রসা মতন তরকারি করব। আর হচ্ছে ধনেপাতা, টমেটো দিয়ে কিন্তু সর্ষের তেল দিয়েছি, ডালটা এবার সম্বার দিতে হবে। আজকের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করারই মতন না, মানে রেগুলার আমরা বাড়িতে যেগুলো খাই, পটল আলুর তরকারি, পনিরের তরকারি, ডাল, মানে আহামরি তো কিছু বানাচ্ছি না। তারপরে ভাবলাম যে না, আমাদের নিত্যদিনের জীবনযাপনটা যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি, তা রান্নাটাও বা বাকি থাকে কেন? আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই বা মাংস ভাত খাই, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। সেই জন্য ভাবলাম ঠিক আছে, নিরামিষ একটা তরকারি আর ডাল বানাবো, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো, পটল অল্প করে পটল ছিল, অল্প আলু ছিল, আর অল্প পনিরও ছিল। তাই ভাবলাম সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা রসা মতন বানালে কিন্তু ভালোই হয়, মানে কষা কষা আর কি। এক বোন না, দিদি আমাকে কমেন্ট করেছিল অনেক দিন আগে, একটু মানে 2-4 দিন হয়ে গেছে আর কি, মানে কমেন্টের পরে কমেন্ট আসতে থাকে তো, আর রেগুলার ভিডিও ছাড়তে থাকলে রেগুলার ভিডিও আলাদা আলাদা করে কমেন্ট আসে, ওই জন্য না মনে থাকে না, জানো তো সব সময়। তা দিদি না বোন আমাকে কমেন্ট করেছিল যে বাঙালরা কিন্তু তরকারিতে মিষ্টি খায় না, মানে এটা ঘটিরা খায়, জানো তো, মিষ্টি সব তরকারিতে। আমি না বাঙাল আর ঘটি কিন্তু মিক্সড করা আছি, জানো তো, ওই জন্য আমি প্রত্যেকটা তরকারিতে অল্প হলেও একটু মিষ্টি দিই। বাবা হচ্ছে ঘটি আর মা হচ্ছে বাঙাল, ওই জন্য দুটোই কিন্তু মিলমিশ আমার মধ্যে পাবে রান্নার। সেই জন্য আমি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর যে কোনো রান্না, জানো তো, বাঙাল ঘটির কোনো ব্যাপার না, তরকারিতে হালকা একটু মিষ্টি দেবে, দেখবে মানে খাবারের স্বাদটাই যেন বদলে যায় একদম। তা দেখো, আমি কিন্তু পটল আলু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল আর জিরে সম্বার দেওয়ার পরে, জিরে আর তেজপাতা সম্বার দিয়েছি, তার মধ্যে মশলাটা আমি যে বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা জলে গুলে তেলেই ভালো করে কষিয়ে নিয়ে পনির আর পটলটা দিয়েই ব্যাস কষা কষা করে নামিয়ে নিলে, নামানোর আগে কিন্তু অবশ্যই ঘি গরম মশলা দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আমার ছেলে যদি তরকারি ভালো বলে, তার মানে ওর মুখে ভালো লাগছে, কেন নিরামিষ তরকারি ও একদম খেতে চায় না, জানো তো। পটল আর পনির তরকারিটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল খেতে, মনে হচ্ছে না ওই দিয়েই যেন ভাত খেয়ে যাই। আর এক বোন আমাকে কমেন্ট করেছে, জানো তো, বোন জিজ্ঞেস করেছে, মানে দেখো এক একজনের মতামত এক এক রকমেরই থাকে, সবার মতামত তো সমান হয় না। তো বলেছে তুমি খাবে আর আমরা বলবো ভালো হয়েছে। তা দেখো, আমাকে তো এই কথাটা বলতেই লাগে, কারণ এটা কথার কথা, সেই ভেবেই বলেছি। আজকের ব্লগটা বেশি বড় করলাম না, খেতে খেতে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।